and welcome to Datta Biology class. আমরা এতদিন রেসপিরেশন নিয়ে ডিসকাশন করেছি। রেসপিরেশনের কতগুলো পার্টস, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস যেটা সাইটোপ্লাজমে হয়, তারপরে ক্রেবস সাইকেল সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে তৈরি হয়। এই দুটো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট পার্ট হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমরা এটা কেন পড়বো, রেসপিরেশন কেন পড়া হয়? কারণ রেসপিরেশনের প্রত্যেকটা সেলের মধ্যে এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হয়, এই এটিপি গুলো এনার্জি কারেন্সি। এটিপি এনার্জি কারেন্সি তৈরি করার জন্য আমরা রেসপিরেশনটা পড়াশোনা করি। তার কারণ হচ্ছে আমাদের এটিপি হচ্ছে এনার্জি, সেই এনার্জিটা প্রত্যেকটা সেলে প্রয়োজন হয়, তার জন্য এটিপি তৈরি করার পদ্ধতি। এখন আমরা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কেন পড়ছি সেটা হচ্ছে যে আমাদের গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলে যে রিডিউসিং ইকুইভ্যালেন্ট মানে NADH FADH এগুলো তৈরি হয়েছিল, এগুলোকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে দিয়ে আমরা এটিপি তৈরি করব। কিন্তু আমরা দেখেছি যে অনেক ডাইরেক্ট এটিপিও তৈরি হয়ে গেছে। সেটা আমাদের যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন করব তখন আমাদের এটিপির হিসাবের জন্য আমাদের আগেরটার দরকার রয়েছে, আগে আমরা কতদূর কি করেছি। কিন্তু পরীক্ষার সময় তোমাদের যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে তবে প্রথমে দুটো বাদ দিলেও চলবে, কিন্তু আমাদের রিক্যাপিটুলেশন দরকার। সেটা আমরা কি দেখলাম যে আমাদের গ্লুকোজ একটা মলিকিউল ছিল 6 কার্বন যুক্ত, সেটা থ্রি কার্বন যুক্ত PgALD 3 ফসফেট তৈরি হয়ে গেছিল। ফসফোগ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হয়েছিল। যদিও একটা ফসফোগ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হয়েছিল আর আরেকটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, কিন্তু আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ইন্টারকনভার্টেবল। একবার তোমার ফসফোগ্লিসারলডিহাইড থেকে ডাইহাইড্রক্সি ফসফেট হতে পারে, আবার এটার থেকে আবার এটাও হতে পারে। তা এখন ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এই গ্লাইকোলাইসিসে অংশগ্রহণ করে না, তার আমরা ধরে নেব যে দুটো PgALD তৈরি হয়েছিল। এবার দুটো PgALD থেকে আমরা পেলাম দুটো পাইরুভিক অ্যাসিড। তার মানে গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এটা গ্লুকোজ। গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে গ্লাইকোলাইসিস। এবার পাইরুভিক অ্যাসিড সরাসরি আমরা বলেছি যে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করতে পারে না, তখন কি হয় পাইরুভিক অ্যাসিডটা আবার ফার্দার ব্রেকডাউন হয়, কারণ কার্বন যুক্ত প্রোডাক্ট মাইটোকন্ড্রিয়া ঢুকতে পারলো না। তখন আমরা দেখেছি যে এখান থেকে আমরা দুই কার্বন যুক্ত অ্যাসিটাইল CoA তৈরি করেছিলাম। এবার এই অ্যাসিটাইল CoA আমাদের মাইটোকন্ড্রিয়া প্রবেশ করলো। এর আউটার মেমব্রেন ইনার মেমব্রেন এগুলো যাচ্ছি না আমি। এবার অ্যাসিটাইল কোএনজাইমটা মাইটোকন্ড্রিয়া প্রবেশ করলো, এটা আমাদের এতটুকু পড়ানো হয়েছে। এবার আমরা দেখলাম যে এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে এটাকে সবসময় 8 ভাগ করবে। আমরা 8 ভাগ করলাম। 8 ভাগ করে এখানে আমরা দেখলাম দুটো অ্যাসিটাইল কোএনজাইম 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোএনজাইমের সাথে 4 কার্বন যুক্ত
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এখানে ঢুকলো, 4 আর 2 এটা মিলে আমাদের 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড তৈরি হলো। এই সাইট্রিক অ্যাসিডটা আবার 6 আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হলো, আইসোসাইট্রেট। মধ্যখানে একটা স্টেপ আছে, ওটা আমরা গেলাম না। তো সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রেট, এটা অবধি 6টা কার্বন ছিল। এই 6 কার্বনের থেকে যেই আইসোসাইট্রেট তৈরি হলো, এখান থেকে আমাদের তৈরি হয়ে গেল আলফা কিটো গ্লুটারেট তৈরি হলো। এটা হচ্ছে 5 কার্বন যুক্ত। এবার আলফা কিটো গ্লুটারেট থেকে তৈরি হলো সাকসিনিক কোএনজাইম, এটা 4 কার্বন যুক্ত। সাকসিনিক কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক থেকে ফিউমারিক, ফিউমারিক থেকে ম্যালিক বা ম্যালেট তৈরি হলো। এটা হচ্ছে ক্রেবস চক্র। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোথায় হলো? মাইটোকন্ড্রিয়া হচ্ছে আউটার ওয়াল, এটা হচ্ছে ইনার ওয়ালের ভেতরে যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে এটা তৈরি হলো, তাই তো? এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের কি হলো, এই গ্লুকোজ থেকে পিজিএলডি তৈরি হওয়ার সময় আমাদের 2টো এটিপি খরচা হয়ে গেল, ক্লিয়ার? এবং পিজিএলডি 3 ফসফেট থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার 2টো স্টেপ আছে। একটা হচ্ছে পিজিএলডি 3 ফসফেট থেকে 1,3-ডাইপিজিএ হলো, 1,3-ডাইপিজিএ থেকে তারপরে 2পিজিএ হলো। ওখানে আমাদের একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হলো, সেখানে আমার একটা এটিপি তৈরি হলো। আবার পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার আগে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, সেখান থেকে ওই ফসফেট গ্রুপটা বেরিয়ে গিয়ে সেখান থেকে একটা এটিপি তৈরি হলো। এটাকে বলবে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে আমার আরেকটা এটিপি তৈরি হলো, ক্লিয়ার? এবং এরপরে এখানে এখানে আমাদের কি তৈরি হলো? এখানে এনএডি এখানে আমাদের NaDH প্লাস H প্লাস এটা তৈরি হলো। এখানে একটা, এখানেও একটা NaDH H প্লাস তৈরি হলো, 2টো। আর এখানে আমাদের একটা NaDH তৈরি হয়ে ছিল, সেটাকে বলা হয় হচ্ছে তোমার NaDH। তাহলে এখানে আমার এখানে একটা তৈরি হলো NaDH প্লাস H প্লাস। তাহলে এখানে একটা NaDH আর এটার থেকেও একটা NaDH তৈরি হলো, তাহলে 2টো NaDH। আর এখানে একটা 2টো NaDH, 1 2 3 4, 4খানা NaDH তৈরি হলো। আমরা লিখে রাখি 4খানা NaDH প্লাস H প্লাস তৈরি হলো আগের স্টেপগুলো। আর এখানে 2টো এটিপি খরচা হলো, আর এখানে 1 2 3 4, এখানে একটা তৈরি হলো। এই 4টার থেকে 2টো বাদ দিলে 2টো এটিপি তৈরি হলো। তো আমরা লিখে রাখছি 2টো এটিপি তৈরি হলো। আর NaDH 1 2 3 4, 4খানা NaDH তৈরি হলো। এবার এই জায়গাটা আমরা দেখব যে আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেট হলো যখন, তো আমাদের হলো আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, যার জন্য এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছিল। সেই হাইড্রোজেনটা কি হলো? NAD নিয়ে NADH প্লাস H তৈরি হলো।
আবার এখান থেকে এখানে যখন 5টা থেকে 4টা একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস তৈরি হয়েছিল। সেই আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস থেকে আমাদের এখান থেকে হাইড্রোজেন বেরিয়েছিল। এই হাইড্রোজেনটাকে আবার NAD নিল, নিয়ে NADH প্লাস H প্লাস তৈরি হলো। আবার তার উল্টো দিকে আমরা দেখেছি ম্যালিক ডিহাইড্রোজিনেস। এই ম্যালিক ডিহাইড্রোজিনেস থেকেও হাইড্রোজেন বেরিয়ে গেল, সেটাকে আবার NAD নিয়ে NADH প্লাস H প্লাস তৈরি হলো। ক্লিয়ার? তাহলে এই যে এখানে তিন জায়গায় NADH তৈরি হলো, সেটাকে আমরা বলবো হচ্ছে যে একটা অ্যাসিটাইল কোএনজাইম ঢুকে আমার একটা, দুটো, তিনটে NADH তৈরি হলো। তাহলে দুটো অ্যাসিটাইল কোএনজাইম যখন ঢুকবে, তাহলে 3 আর 3 ছটা NADH তৈরি হবে। তাহলে আমরা লিখলাম 6টা NADH প্লাস H প্লাস তৈরি হলো। ক্লিয়ার? এবং এটাকে ম্যালিক ডিহাইড্রোজিনেস, আইসোসাইটেট ডিহাইড্রোজিনেস, আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে সাকসিনিক থেকে যখন ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে, তখন এখানে একটা এনজাইম ছিল, সেই এনজাইমটার নাম হচ্ছে সাকসিনিক ডিহাইড্রোজিনেস। মনে আছে? এই সাকসিনিক ডিহাইড্রোজিনেসের মাধ্যমে এনজাইমের সাহায্যে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হয়। তখন এখানে আবার H2 বেরোয়। সেই H2 কে কে নিয়েছিল? FAD H2 হয়েছিল। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে একটা অ্যাসিটাইল কোএনজাইম থেকে একটা FADH2 তৈরি হলো। তাহলে দুটো অ্যাসিটাইল কোএনজাইম থেকে দুটো FADH2 তৈরি হবে। তাহলে আমরা এখানে লিখে রাখি দুটো FADH2 তৈরি হলো। ক্লিয়ার? আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে সাকসিনিক কোএনজাইমের এখানে একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়। এই সাবস্ট্রেটটা বেরিয়ে গিয়ে ফসফোরাইলেট করে কে? এখানে গুয়ানোসিন ডাইফসফেট থাকে, সেটা এই ফসফেটটা নিয়ে গুয়ানোসিন ট্রাইফসফেট হয়। এটাও ওয়ান টাইপ অফ এটিপির আগে। এবার গুয়ানোসিন ট্রাইফসফেট এখান থেকে ইনঅর্গানিক ফসফেটটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এটা আবার গুয়ানোসিন ডাইফসফেট তৈরি হয়ে যায়। এই ইনঅর্গানিক ফসফেটটাকে আবার ADP নিয়ে ATP তৈরি হয়। তাহলে ক্রেবস সাইকেলে একটা জায়গা আছে যেখানে একটা ATP তৈরি হচ্ছে একটা অ্যাসিটাইল কোএনজাইম দিয়ে। তাহলে দুটো দিয়ে দুটো ATP তৈরি হচ্ছে। তাহলে আমরা ওখানে লিখে রাখি আরো দুটো ATP তৈরি হলো। ক্লিয়ার? এই জিনিসটা জানলে তারপরে তোমার পক্ষে ওই 38 মলিকুলস এর হিসাবটা রাখতে সুবিধা হবে। ওটা আমরা পরে আসছি, খুব একটা কঠিন না, ইজি। এখান থেকে বোঝা যায় অ্যাকচুয়ালি যে NADH এ একটা NADH এ 3টে ATP তৈরি হয়, আর FADH এ দুটো তৈরি হয়। তাহলে দুটো যদি তৈরি হয়, তাহলে দুটো আর ইনটু দুটো, দুগুণে 4 তৈরি হলো, 4টা। এখানে 3 6 18টা তৈরি হলো। এখানে 3 4 12টা তৈরি হলো। তাহলে কত হলো? 18 10 20 30 34। এখানে 34টা ATP তৈরি হয়, 35 36 37 38টা তৈরি হয়। এটা এমন কিছু কঠিন ব্যাপার না, তোমরা সায়েন্সের ছেলে, তোমরা এটা ইজিলি বুঝতে পারবে যে কোথা থেকে কি তৈরি হয়। তো ধরে নাও যে NADH থেকে 3টে আর FADH থেকে 2টো তৈরি হয়, টোটাল যোগ করলে 34 প্লাস 4 38 ATP আমাদের প্রোডাকশন হয়। এই ATPটাই হচ্ছে পরবর্তীকালে কাজে লাগে। এনার্জি মাইটোকন্ড্রিয়ার ভেতরে তৈরি হয়, মাইটোকন্ড্রিয়াতে পাওয়ার হাউস অফ সেল বলে, ওখানে ATPটা সঞ্চিত থাকে।
এবার আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাব। এবার এই যে NADH তৈরি হলো, এখানে একটা, এখানে একটা, এখানে 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 এখানে, এগুলো সব মাইটোকন্ড্রিয়ার ভেতরে আসে। সেই জায়গাটা আমরা এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ঢুকতে যাচ্ছি। কারণ এটা না জানলেও, এটা রিক্যাপিচুলেশন না করলে তোমরা ওই জায়গাটা ধরতে পারতে না। এবার আমরা দেখি যে কি ভাবে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের এটিপি তৈরি হচ্ছে। একদম সোজা জিনিস, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা ডাবল ওয়াল কোষ অঙ্গাণু, দুটো মেমব্রেন আছে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। এবার ওটাকে যদি ঠিকভাবে আমরা করি, তাহলে মনে করো যে একটা সেল, এত বড় একটা সেল আছে, এই সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। এবার একটা মাইটোকন্ড্রিয়া মনে করো একটা ডিম, এগ, ইট ইজ অ্যান এগ। তাহলে ডিমের আমরা দেখতে পেয়েছি যে ডিমের একটা ডিমকে যদি মধ্যখান দিয়ে কাটো, তাহলে এটা হচ্ছে ডিমের খোসাটা বাইরের, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, আউটার মেমব্রেন, ডিমের খোসাটা। তারপরে এর ভেতরে আমাদের থাকছে সাদা অংশ, এতটা ধরো সাদা অংশ থাকে। এই যে পোর্শনটা, সাদা অংশটা, এই সাদা অংশটার ভেতরে যেটা থাকে এটা হচ্ছে ইয়েলো, এটাকে বলে ইয়েলো কুসুম। তাহলে এই ডিমের সাদা অংশ আর এটা হলুদ অংশ, আর বাইরেরটা খোসা, ক্যালসিয়াম কার্বনেটের খোসা, খোসা কেউ খায় না। তাহলে এটা সাইটোপ্লাজমের মধ্যে ঘোরাঘুরি করছে। এবার এটার উপরে কি আছে, এটার বাইরে কি আছে? বাইরে হচ্ছে সাইটোপ্লাজম আছে। এই জায়গাটা বুঝতে চেষ্টা করো, এটার বাইরে সাইটোপ্লাজম। এবার এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা, এই যে সাদা পোর্শনটা আমি করলাম কি, সাদা পোর্শনটা খেয়ে নিলাম। ঠিক এতটুকু পোর্শন সাদা আমি রেখে দিলাম, এই সাদা পোর্শনটা রেখে দিলাম, আর বাকি যে সাদা অংশটা এতটা ছিল সেই জায়গাটা আমি ফাঁকা করে দিলাম। তাহলে এই জায়গাটা একটা স্পেস তৈরি হলো। এবার আমরা বলতে পারি এটা আউটার মেমব্রেন, আর এই যে সাদা অংশ অল্প একটু রয়েছে, এটা একটু বড়ই না হয় করে দিলাম। এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা হচ্ছে তোমার এই মোটা, ধরো মনে হলো এতটাই আছে সাদা অংশটা, এটাকে বলবো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আর ইয়েলো যেটা, যেটাকে আমরা বলি ডিমের কুসুম, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স। ইয়েলো জায়গাটা পুরো ইয়েলো, এই জায়গাটা কুসুম একদম, ধরুন এটা একটা কুসুম, ভর্তি কুসুম রয়েছে, ইয়েলো কুসুম। তাহলে ইয়েলো কুসুমের উপরে সাদা অংশ এতটুকু রয়েছে, সেটাকে বলবো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এটাকে বলবো আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এটার নাম হয়ে গেল আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আর এই যে স্পেসটা, এই স্পেসটাকে বলবো ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। ক্লিয়ার? তাহলে এই তিনটে জায়গা আমি পাচ্ছি ডিমের মধ্যে। এই ডিমটা এরকম রয়েছে, ডিমটা চারিদিকে সাইটোপ্লাজমের ঘোরাঘুরি করছে। এবার এইখানে যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এখানে হচ্ছে এই 1 2 3 4 এরকম কতগুলো মেশিনারি থাকে, কমপ্লেক্স থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্টার থাকে। এই ইলেকট্রন ট্রান্সপোর্টার গুলো ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল এই ইনার মেমব্রেনের মধ্যে থাকে। এবার
এইখানে যে গ্লাইকোলাইসিস হলো সেখানে NADH তৈরি হলো, সেই NADHটা এই ম্যাট্রিক্সে এসে এখানে জমা হয় NADH প্লাস H প্লাস। তো এই যে NADH এখানে জমা হচ্ছে একটা দুটো না, যতগুলো NADH তৈরি হলো সবগুলো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এবার এই ম্যাট্রিক্সের মধ্যে যে আমার FADH তৈরি হলো সেই FADHটাও এখানে রয়েছে FADH2। তাহলে এখানে আমার রয়েছে NADH2 বা H প্লাস আর H আর FADH2। এই সব জায়গা থেকে এখান থেকে গ্লাইকোলাইসিস, তারপর পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম, ওখানে NADH2, এবং এখানে যে তৈরি হলো আইসোসাইট্রিক থেকে আলফা কিটোগ্লুটারিক, ওখানে NADH2, আলফা কিটোগ্লুটারিক থেকে তারপর সাকসিনিল কোএনজাইম, ওখানে একটা NADH2, ম্যালিক ডাইহাইড্রোজিনেসের NADH2, এগুলো সব এখানে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে। এইগুলোকে আমরা কিচ্ছু না, সোজা ভাষায় এইখানে ইলেকট্রন থাকে, H2 মানে হাইড্রোজেন যেহেতু থাকে একটা ইলেকট্রনও থাকে, সেই ইলেকট্রনগুলো এখান থেকে পাস করে। এই ইলেকট্রনটা এখানে যায়, এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়। এই ইলেকট্রনগুলো যখন পাস করে তখন এর ভিতরে এনার্জি তৈরি হয়, সেই এনার্জি গুলো করে কি এটিপি তৈরি করে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্য দিয়ে এই ইলেকট্রনগুলো তৈরি হয়। আমরা এখন এই জায়গাটা পড়ব, এটা আমরা একদম সোজা করে যত সিম্পল হয় সেইভাবে পড়বো, কারণ এতে বেশি নাম্বার থাকে না, তোমাদের বেশি জেনে করে লাভ নেই। দেখো কিভাবে হয়, সেটা হচ্ছে এটা মনে করো আউটার মেমব্রেন, এটা হচ্ছে আউটার মেমব্রেন মানে ডিমের খোসা। এটা আউটার মেমব্রেন, তার উপরে কি থাকবে সাইটোপ্লাজম, এর উপরে কি আছে সাইটোপ্লাজম। আর এর নিচে আমি একটু বড় করেই আঁকি, সেটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। বড় করে এঁকে দিলাম। এবার এখানে এর নিচে এখানে কি থাকে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স পূর্ণ ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সে আমার NADH জমা হয়ে রয়েছে, FADH রয়েছে, এগুলো সব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে যাবে। এখানে চারখানা কমপ্লেক্স থাকে। এই কমপ্লেক্স গুলো কিরকম, এটা মনে করো প্রথম কমপ্লেক্স, প্রথম কমপ্লেক্সটা এল শেপেড, দ্বিতীয় কমপ্লেক্সটা মনে করো এখানে আছে, এটা থার্ড কমপ্লেক্স, এটা ফোর্থ কমপ্লেক্স। এই যে চারটা কমপ্লেক্স, ফার্স্ট সেকেন্ড থার্ড, এর মধ্যে আমরা দুখানা গোল গোল কি লিখেছি তাই না, এগুলো হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, এটাও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের অংশ।
তো এইটাকে বলে ফার্স্ট কমপ্লেক্স। এটা সিগনিফাই করা হয় রোমান নিউমারাল দিয়ে 1। এটাকে বলে সেকেন্ড কমপ্লেক্স, এটাকে বলবে থার্ড কমপ্লেক্স, এটাকে বলবে ফোর্থ কমপ্লেক্স। ক্লিয়ার? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই চারটা কমপ্লেক্স ছাড়াও আমাদের এখানে একটা ট্রান্সপোর্টার থাকে, এখানে একটা ট্রান্সপোর্টার থাকে। ক্লিয়ার? এই চারটা কমপ্লেক্স কেন বলা হয়? কারণ এর ভিতরে একটা জিনিস না, দুটো তিনটা করে জিনিস আছে। এখানে NADH2 টাকে যখন নিয়ে যাবে, এই ট্রান্সপোর্টার গুলোর ভিতর কি কি থাকে কমপ্লেক্সে, সেইটা আমাদের একটু জানা দরকার, তাই না? তাহলে প্রথমে আমরা জানি যে নাম্বার 1 যেটা, এটা একটু নিচে করে দিই। এই যে প্রথম কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটাকে বলা হয় NADH ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। এটাকে বলবো NADH ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। নমেনক্লেচার গুলো কেন এসে বুঝিয়ে দেব। এটাকে বলবো সাকসিনিক ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। আচ্ছা, এইবার এটারও একটা নাম, এটার নাম, আমরা এই দুটো নিয়ে প্রথমে স্টাডি করি। কি হয় এখানে যে NADH গুলো তৈরি হলো, NADH প্লাস H, এই যে NADH এটা হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে। হাইড্রোজেন ছাড়া মানে হচ্ছে ইলেকট্রন ছাড়া। তো এবার হাইড্রোজেনটা যখন দিচ্ছে, তখন এখান থেকে যে ইলেকট্রনটা, হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রনও বেরোচ্ছে, আর হাইড্রোজেন যেটা সেটা এখানে থেকে যাচ্ছে, প্রোটনগুলো। আর এই যে ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন যখন ছেড়ে দিচ্ছে তার ডিহাইড্রোজিনেশন হচ্ছে, তাই এটাকে বলা হয় NADH ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। কেন কমপ্লেক্স বলবো? কারণ এটার মধ্যে শুধু তো NADH আছে না, এটার মধ্যে আছে FeS আয়রন সালফার কমপ্লেক্স। এখানে থাকবে আয়রন সালফার কমপ্লেক্সও থাকে। তো যেহেতু অনেকগুলো জিনিস আছে, এটাকে বলা হয় হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। এবার ইলেকট্রনটা এখান থেকে প্রথমে নেয় যেটা, তার নাম হচ্ছে F FMN। FMN হচ্ছে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। এটা একটা এনজাইম কমপ্লেক্সের মধ্যে থাকছে। এটা হয় কি, এই ইলেকট্রনটা নিল, তাই ইলেকট্রনের রিসিভ করলো, রিসিভ করে ইলেকট্রন রিসিভ করাকে কি বলা হয় সেটা আমাদের জানতে হবে। সেটার জন্য তোমাদের এইটা মনে রাখবে, LEO, লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন। তাহলে এই যখন ইলেকট্রনটা দিচ্ছে তখন অক্সিডাইজড হচ্ছে এটা, কারণ NADH এগুলো হচ্ছে রিডিউসিং কোএফিশিয়েন্ট, এই কোভ্যালেন্ট, এই রিডিউসিং এজেন্ট গুলো রিডিউসড অবস্থায় ছিল, এই হাইড্রোজেন দিয়ে অক্সিডাইজড হয়ে গেল, আর আবার ইলেকট্রনটা নিয়ে এটা রিডিউসড হয়ে গেল। তাই জন্য এটাকে NADH ডিহাইড্রোজিনেস ছাড়াও এটাকে বলা হয় NADH অক্সিডো রিডাকটেজ। NADH অক্সিডো রিডাকটেজ।
কারণ হাইড্রোজেন ছাড়ার সাথে সাথে একটা অক্সিডেশনেরও ব্যাপার রয়েছে, তাই রিডাক্টো অক্সিডেজ বলা যেত, কিন্তু এটা বলে নাম শুনতে সুবিধা লাগে, NADH অক্সিডো রিডাক্টেজ, এই প্রথমটার আরেকটা নাম হয়ে গেল। এবার এখান থেকে এটা নিল, নিয়ে ইলেকট্রনটা এখানে দিল, এই ইলেকট্রনকে এখানে দিল, এই যে Fe বলছি, Fe3+ থাকে, আবার রিডিউস হচ্ছে 2+ হচ্ছে, যে কোনো স্টেটে এটা থাকতে পারে, এটা যখন যে অবস্থা সেই অনুযায়ী এই স্টেটে থাকতে পারে। তাই এই ইলেকট্রনটা এখান থেকে ইলেকট্রন গেল, ইলেকট্রন এখান থেকে গিয়ে এই ইলেকট্রনটা এইখানে ঢুকে গেল, ইলেকট্রনটা এখানে ঢুকে গেল। এই ইলেকট্রনটার নাম হচ্ছে তোমার COQ, কোএনজাইম কিউ, এটার নাম হচ্ছে কোএনজাইম কিউ। এটাকে অনেকে আবার ইউবি কুইনোনও বলে, এটাকে বলা হয় কিউ বা কুইনোন, ইউবি কুইনোনও বলে। আবার এই হাইড্রোজেনটা নিয়ে এটা QH2 রিডিউসড ফর্ম তৈরি হতে পারে। তাহলে এটা কোএনজাইম কিউ কে ইলেকট্রনটা দিল, এই ইলেকট্রনটা এখানে পাস অন করলো, তো এটা হচ্ছে ফার্স্ট কমপ্লেক্সের কাজ। এবার সেকেন্ড কমপ্লেক্সে আমরা দেখতে পেয়েছি যে ক্রেব সাইকেলে সাকসিনিক অ্যাসিড যখন ছিল, সাকসিনিক থেকে ফিউমারিক অ্যাসিডে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ নামক এনজাইমের সাহায্যে তখন H2 বেরিয়েছিল। তো এই জন্য এইটার নাম দিয়েছি সাকসিনিক ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স, মানে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স, ডিহাইড্রোজিনেজ SDH বলছে, সাকসিনিক ডিহাইড্রোজিনেজও আছে, এখানে আবার FEH ও আছে, FES ও আছে। তাহলে এখানে FADH2 যখন তৈরি হলো, কিভাবে তৈরি হলো? সাকসিনিক টু ফিউমারিক, এখানে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ এনজাইমটা কাজ করলো, তাহলে এটা ক্রেব সাইকেলের অংশ। তো ডিহাইড্রোজিনেজ কাজ করে এখান থেকে H2 বের হলো, ঠিক আছে। সেই H2টা কি করলো? ইলেকট্রনটা এখানে দিয়ে দিল। তো যখন এই H2 টা ইলেকট্রন দেবে, কিভাবে দেবে? এই H2 কি করে? FAD কালেক্ট করে, FADH2 হলো, FADH2 আবার FAD তে তৈরি হলো, এই যে H2টা এখানে ঢুকে গেল। তো হাইড্রোজেনটা যখন, হাইড্রোজেনের প্রোটনগুলো এখানে থেকে গেল H+, আর এখানে ইলেকট্রনটা এখানে এসে গেল, ইলেকট্রন এটা রিডিউসড হলো, আবার এটা গেল, এটা অক্সিডাইজড হলো ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা আবার এখানে চলে গেল। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে ইলেকট্রনটা গিয়ে COQ কোএনজাইম কিউতে গেল, এবং এখান থেকে সাকসিনিক ডিহাইড্রোজিনেজ এনজাইম ফিউমারিক অ্যাসিড তৈরি করলো, H2 বের হলো, H2টা FADH2 হয়ে গেল, FADH2 আবার FAD তে পরিণত হলো। যখন হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে তখন সেটা কি হয়? অক্সিডেশন হলো। আবার যখন এখান থেকে ইলেকট্রন রিসিভ করলে রিডাকশন হলো, এটা আবার ছাড়ছে, তখন অক্সিডেশন হলো, অক্সিডো রিডাকটেজও এটার নাম দেওয়া যেতে পারে। তো যাই হোক, আমরা অত করব না, আমরা করব সাকসিনিক ডিহাইড্রোজিনেজ রেখে দিলাম। তাহলে আমাদের ফার্স্ট কমপ্লেক্স হয়ে গেল, সেকেন্ড কমপ্লেক্স এটার সাথে এটাও হয়ে গেল, এটার নাম ইউবি কুইনন। এটা একটু লিখে রাখবে, ইউবি কুইনন। আচ্ছা, এবার এই যে ইলেকট্রনগুলো COQ থেকে এখানে পাস হয় কি? থার্ড কমপ্লেক্সে। এই থার্ড কমপ্লেক্সে আমাদের রয়েছে হচ্ছে তোমার, এটা একটু ভালো করে লিখে রাখো, সাইটোক্রোম C1। ক্লিয়ার? সাইটোক্রোম C1, FES আয়রন সালফার কম্পাউন্ড কমপ্লেক্স, দুটো জিনিস থাকে।
আর এটা হচ্ছে সাইটোক্রোম বি থাকে, সাইটোক্রোম বি থাকে, আর এইটার নাম হলো সাইটোক্রোম সি, এটা এটারই অংশ সাইটোক্রোম সি। এবার যখন ইলেকট্রনটা ওখান থেকে পাস অন হচ্ছে, ইলেকট্রন যখন রিসিভ করলো তখন লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন। তো এ যখন ইলেকট্রনটা লস করলো, এ অক্সিডেশন হচ্ছে, তার মানে অক্সিডেজ বলা যেতে পারে। ক্লিয়ার? তার মানে কিউ সাইটোক্রোম অক্সিডেজ, কিউ সাইটোক্রোম অক্সিডেজ, এটার নাম দিয়েছে 3 নাম্বার কিউ সাইটোক্রোম অক্সিডেজ বলতে পারো, এটার একটা নাম নিচে দিয়ে দিবে না, বা সাইটোক্রোম রিডাক্টেজ। এটা এখানে আসলো, এটার পরে এটা রিডিউসড হলো, এবার এটা যখন এখানে চলে যাচ্ছে তখন রিডিউসড হয়, তাহলে এটার নাম সাইটোক্রোম রিডাক্টেজও দিতে পারো, যেটা মনে থাকবে। তা আমার মতে রিডাক্টেজটা দেওয়া ভালো, কারণ যখন এটার নাম রিডাক্টেজ বলছি এটা অক্সিডেজ বলবো, কারণ এটা রিডাক্টেজ এটা অক্সিডেজ, রিডাক্টেজ অক্সিডেজ, এটা না বলে পরীক্ষা হলে গিয়ে মনে থাকবে না। এটা রিডাক্টেজ এটা অক্সিডেজ। কিভাবে হয়? ইলেকট্রনগুলো এখানে আসলো, ইলেকট্রনটা এখানে পাস অন করলো, রিডাকশন অক্সিডেশন হলো, আবার পাস অন করলো, রিডাকশন অক্সিডেশন, এই ইলেকট্রনটা আবার এখানে চলে গেল ইলেকট্রনটা। ক্লিয়ার? তাহলে এইটার নাম হচ্ছে সাইটোক্রোম রিডাক্টেজ। এটা থার্ড কমপ্লেক্স, এখানেও এফইএস থাকে, আয়রন সালফার কম্পাউন্ড থাকে, আয়রনটা অক্সিডাইজ হয়, রিডিউস হয়, ফেরাস থেকে ফেরিক হচ্ছে, ফেরিক থেকে ফেরাস হচ্ছে, বা সাইটোক্রোম C1 রিসিভ করলো আবার ছাড়লো, রিসিভ করলো ছাড়লো, তার মানে অক্সিডাইজ রিডাকশন দুটো হচ্ছে। এবার অক্সিডো রিডাক্টেজও নাম দিতে পারো তুমি, গেল আমার থার্ড কমপ্লেক্স। এই দুটো কেন? এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি মুভেবল ইলেকট্রন ট্রান্সপোর্টার। এটা ফিক্স হয়ে রয়েছে, দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে অর্ধেকটা, আর এখানে রয়েছে, এটাও ম্যাট্রিক্সে রয়েছে, এটাও ম্যাট্রিক্সে কিছুটা, এটা, এগুলো ফিক্সড ইলেকট্রন ট্রান্সপোর্টার, নড়তে চড়তে পারে না। আর এই দুটো হচ্ছে চলতে পারে, মুভেবল ইলেকট্রন ট্রান্সপোর্টার। এদের প্রস্থেটিক গ্রুপ বলে, এদের বলে প্রস্থেটিক, EROS THE TIC, প্রস্থেটিক গ্রুপও বলা হয়। এটা গ্রুপ অফ প্রোটিন। এটা এরা হচ্ছে মোবাইল ট্রান্সপোর্টার, এদের লিখবে মোবাইল, MOBILE, মোবিলিটি, হ্যাভিং মোবিলিটি, মোবাইল ইলেকট্রন ট্রান্সপোর্টার। এই দুটো হচ্ছে মোবাইল, কারণ এটা এখানে যেতে পারছে, এটা এখানে যেতে পারছে। মোবাইল মানে এটা এই ইন্টার মেমব্রেনাস স্পেসের মধ্যে এরা নড়াচড়া করতে পারে, এরা পারে না, ফিক্সড না। এবার কমপ্লেক্স 4 এ আসি, এটার নাম হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেজ। এটা সাইটোক্রোম সি, এটার নাম দেব হচ্ছে আমরা সাইটোক্রোম সি অক্সিডেজ। তাহলে এটা বলবে সাইটোক্রোম রিডাক্টেজ, এটা বলে সাইটোক্রোম সি অক্সিডেজ দেবে। ঠিক আছে? এটা সাইটোক্রোম অক্সিডেজ, এর ভিতরে থাকে হচ্ছে কপার, প্রথমে থাকে হচ্ছে কপার। এটা একটু স্পেশাল লিখে রাখো, পরীক্ষা অনেক সময় আসে। এ টাইপের কপার আছে, এটা Cu এ টাইপ। তারপরে হচ্ছে সাইটোক্রোম এ, সাইটোক্রোম এ, তারপরে আবার Cu থাকে, এটা হচ্ছে বি টাইপ। এ দিলে একটু নাম্বারটা বেশি পাবে। Cu এ টাইপ, Cu বি টাইপ, মধ্যখানে সাইটোক্রোম এ, আর লাস্টে থাকে সাইটোক্রোম A3। এই কমপ্লেক্সে এটা থাকে, এটা ফোর্থ কমপ্লেক্স, এর নাম হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেজ দিয়েছে। এটা রিডাক্টেজ, এটা অক্সিডেজ দিল। কেন? এইখান থেকে যে ইলেকট্রনটা আসে, এই যে ইলেকট্রনটা সাইটোক্রোম সি থেকে আসে, এইটা আমরা যে রেসপিরেশনে অক্সিজেন নেই, এই অক্সিজেনটা হাইড্রোজেন যখন গ্রহণ করে,
তো হাইড্রোজেন গ্রহণ করাকে কি বলে? প্লাস O2 মানে অক্সিডেশন, মাইনাস H2 মানে অক্সিডেশন, প্লাস H2 মানে রিডাকশন। তার মানে এই যে ইলেকট্রন, মাইনাস ইলেকট্রন মানে অক্সিডেশন হলো, এটা অক্সিডাইজড হচ্ছে, এই অক্সিজেনটা নিজে রিডিউসড হচ্ছে, এটা রিডিউসড হচ্ছে, it get reduced by taking hydrogen, এখানে H প্লাস এটা নিয়ে H2 তৈরি করছে, আর এটাকে বলা হয় আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টার। তো কেন এটা অক্সিডাইজড হলো না ফার্দার? এখানে তো হয়েছে, যখন ইলেকট্রনগুলো এখান থেকে এখানে পাস হয় তখন এনার্জিগুলো অনেকটা লস করে, এর ভিতরে আর এনার্জি থাকে না, তখন এটা এখান থেকে O2 এটাকে O2 রিডিউসড হয়ে H2 হয়, আর এটা অক্সিডাইজ হয়। এই জন্য এটার নাম দিয়েছে সাইটোক্রোম অক্সিডেজ, ফোর্থ কমপ্লেক্সটার নাম। এটা একটু মন দিয়ে করবে। এইবার কি হয়, আমরা সবকিছুই দেখলাম, আমাদের এটিপি কোথায় তৈরি হচ্ছে, তাই না? এটিপি তৈরি হয় কিভাবে আমি বলে দিচ্ছি, দেখো। যখন ইলেকট্রন এগুলো নেয় তখন এখানে H প্লাস প্রোটন গুলো এখানে জমা হতে থাকে, এখানেও জমা হয়, ইলেকট্রন গুলো ছেড়ে দেওয়ার পরে প্রোটন, এখানেও ইলেকট্রন জমা হতে থাকে, H প্লাস এগুলো জমা হতে থাকে। তখন একটা প্রোটন মোটিভ ফোর্স থাকে, সেটা হয় কি, এখানে একটা চ্যানেল আছে, প্রোটন মোটিভ ফোর্স, এটা বলে প্রোটন মোটিভ ফোর্স। এটা করে কি, এই হাইড্রোজেন গুলোকে H প্লাস গুলোকে এখানে নিয়ে আসে, 4H প্লাস এখানে আসে, দেখা গেছে। এটার ভিতরে কোনো চ্যানেল নেই, তাহলে এখান থেকে কোনো H প্লাস ওদিকে যায় না। আবার এখান থেকে প্রোটন মোটিভ ফোর্স যখন বেড়ে যায় তখন এখানে একটা 4H আসে, H গুলো এখানে আসে। তার মানে এখানে H এর কনসেন্ট্রেশনটা, এই কনসেন্ট্রেশনটা আমার এটার মধ্যে, এই ইন্টারমেমব্রেনাস স্পেসের মধ্যে বেড়ে যায়, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আর এখান থেকেও হাইড্রোজেন পাম্প হয়ে এখানে বেরিয়ে যায়, প্রোটন পাম্প বলে, এটাকে বলে প্রোটন পাম্প। এই প্রোটন পাম্পের সাহায্যে এখানে 2H প্লাস করে এখান থেকে বেরিয়ে যায়। তো বেরিয়ে গিয়ে এখানে যে প্রোটন গ্রেডিয়েন্ট, এখানে প্রোটন বেশি হয়ে যাচ্ছে, এটা প্রোটন গ্রেডিয়েন্ট বেশি হয়ে যাচ্ছে, যার ফলে এটা প্লাস H প্লাসটা এখানে বেশি হয়ে যাচ্ছে, আর এখানে Hটা মাইনাসটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, প্রোটন গ্রেডিয়েন্টটা বেড়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়াতে যদি প্রচুর পরিমাণে হাইড্রোজেন তৈরি হয় তখন ওটা অ্যাসিডিক হয়ে যায়, কারণ আমরা পিএইচ পড়েছো তোমরা, পিএইচ হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। মানে হাইড্রোজেন একটা স্কেল আছে, এটা হচ্ছে 7 নিচে যখন চলে যাবে 1 থেকে 7 এটাকে বলে অ্যাসিডিক, আর 7 থেকে 14 এটাকে বলে বেসিক বা অ্যালকালাইন। যখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়তে থাকে তখন অ্যাসিডিটিটা বেড়ে যায়, আর যদি OH আয়নটা বেড়ে যায় তাহলে এটা বেসিক হয়ে যায়। এই জন্য আমাদের অনেক সময় রক্ত পরীক্ষা করলে বলে না পিএইচ অ্যাসিডিক হলে তখন বলে দেবে 6.9 অ্যাসিডিক, আর যদি বেসিক
আমাদের ইউরিনটা বেসিক হয় তখন 7.4, একটা নরমাল ভ্যালু আছে, কোনটা কতটা হতে পারে। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা ইন্টারমেমব্রেনাস স্পেসে বেড়ে যায়। এই ইন্টারমেমব্রেনাস স্পেসে বেড়ে গেলে তখন সেটা সেলের পক্ষে ক্ষতিকারক, অ্যাসিডিক হয়ে যায়। তখন কি হয়, তখন অথচ এই হাইড্রোজেন আয়নগুলো is impermeable to the inner mitochondrial membrane। এই যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন থেকে এটা এদিকে আসতে পারে না। তখন কি আসে, তখন হচ্ছে বেস পিস, এটাকে বলে স্টক, এটাকে বলে F1 পার্টিকেলস, এটাকে বলে F1, এটা F0, এটা বেস। এইখানে আসে এটিপি এনজাইম থাকে সিনথেজ, THAC। এখানে এটিপি সিনথেজ বলে এনজাইম আছে, এটাকে বলে অক্সিজোম। এখানে যে চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে হাইড্রোজেন গুলো যেহেতু গ্রেডিয়েন্ট প্রোটন গ্রেডিয়েন্ট বেড়ে গেছে, তখন এটা এখান থেকে চলে আসে, এইগুলো এখানে চলে আসে, এইগুলো এখানে ফ্লো হয় ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। এই হাইড্রোজেন আয়নগুলো আসতে থাকে থ্রু অ্যান এনজাইম, এটিপি সিনথেজ এখানে এনজাইম আছে। এইখানে যখন আসে, এই যে ফ্লো অফ হাইড্রোজেন, এটাকে লিখবে হচ্ছে ফ্লো অফ H+ আয়ন, এত জোরে ফ্লো করে, এটাকে অনেকে বলে ঝর্ণা, জলপ্রপাত। কারণ এক জায়গায় জলের ট্যাঙ্ক থাকে এরকম বড়, সেখান থেকে জলটা যখন নিচে আসে এরকম বড় বড় জলপ্রপাতে, এখানে একটা হুইল থাকে। এই ওয়াটার লেভেলটা যখন এখানে ভর্তি হয়ে গিয়ে এটা ছেড়ে দিলে, তখন এই হুইলটা ঘুরতে থাকে। হুইলটা ঘোরার সঙ্গে এখানে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয়। তো সেরকম ভাবে যখন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে প্রোটন আয়নগুলি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন থেকে নিচে আসে, তখন একটা এনার্জি তৈরি হয়। সেই এনার্জিটা কাজে লাগিয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এই ফ্লোটাকে কাজে লাগিয়ে এটিপি তৈরি হয়। কিভাবে? ধরো মনে করো যে দুটো লোহার রড নিয়েছো, এইভাবে দুটো লোহার রড এইভাবে ধরেছো, ধরে তুমি মোমবাতির উপরে রেখে দিয়েছো। সারা জীবন ধরে এইভাবে রাখলেও এই দুটো রড জোড়া লাগবে না। কিন্তু যদি এর নিচে তুমি অক্সিঅ্যাসিটিলিন শিখা দাও, তাহলে দুটো রড জোড়া লেগে যাবে। কারণ ওর এটা বেশি, তোমার শক্তিটা বেশি, এনার্জিটা বেশি। এইখানে এডিপি ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যখন যুক্ত হয়, এইটা কত ক্যালোরি শক্তি থাকে জানো? মোর দেন 7000 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি ইজ ইকুইভ্যালেন্ট টু ফিক্স ইনঅর্গানিক ফসফেট উইথ এডিপি টু ফর এটিপি। এখানে এটিপি তৈরি হয়। তাহলে এইবার এই যেগুলো আসছে, আর আমার এখানে ম্যাট্রিক্সের মধ্যে যে অ্যাডিনোসিন ডাইফসফেট গুলো ছিল, সেই অ্যাডিনোসিন ডাইফসফেট গুলো এটিপি তৈরি করছে। এটিপি ইজ ফর্ম অফ এনার্জি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি করা। এবার এখানে যখন প্রচুর এটিপি তৈরি হয়ে যায়, তখন কি হয়? এই যে এটিপি গুলো তৈরি হলো, তৈরি হওয়ার পরে আবার এটা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তার ভেতর দিয়ে এই এটিপি গুলো যায়। কারণ এটিপি গুলো এইভাবে এখান থেকে যায়। এই এটিপি তৈরি হয়ে গেল, এটিপি এখান থেকে গিয়ে এখানে আউটারের বাইরে যায় না, সরি আমি এটা ভুল করেছি, আউটারের বাইরে যায় না। এখানে এটিপি বেড়ে যাচ্ছে, এখানে এটিপি তৈরি হয়ে যাচ্ছে, এখানে এটিপি তৈরি হয়ে যাচ্ছে। এটিপি গুলো কোথায় থাকে? ইন্টার
মাইটোকন্ড্রিয়াল স্পেসে এটিপি গুলো অবস্থান করে। এবার এই সেলটার যা কাজ, এই সেলটার কাজ ধরো চোখ দিয়ে দেখা, চোখের সেল, তাহলে চোখ যখন কাজ করবে তখন এটিপি খরচা হবে, খরচা হওয়ার পরে এই এটিপি খরচা হয়ে এটা এডিপি তৈরি হবে। আবার চোখটা ধরো কোনো কাজে পড়াশোনা করছো, তখন একটা এটিপি খরচা হয়ে এডিপি হয়ে যাবে। তো এই যে এডিপি গুলো তৈরি হলো, এই এডিপি গুলো আবার সেই একই রাস্তা দিয়ে এই পাশ দিয়ে এখানে এডিপি চলে আসবে, আবার একটা এডিপি এর পাশ দিয়ে এডিপি চলে আসবে, এডিপি। তাহলে এডিপি এখানে সাপ্লাই হচ্ছে, এই এডিপিটা এখানে এসে আবার ইনঅর্গানিক ফসফেট নিয়ে আবার এটিপি হয়ে এখানে গিয়ে জমা হলো। চোখটাকে বললো তো যা ইচ্ছা কর, তুই পড়াশোনা কর, এই কর, তোর খরচ আমি করে দিচ্ছি। তাহলে এই যে চেইনটা, এটাকে বলা হয় হচ্ছে এডিপি এটিপি অ্যান্টিপোর্ট। এই চেইনটাকে বলা হয় এডিপি এটিপি অ্যান্টিপোর্ট। এই অবধি আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম শেষ হয়ে গেল। এটাকেই তোমরা করবে কি, আমি যা বলেছি সেগুলো পজ করে 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 সেগুলো লিখবে, যেগুলো এক্সেস কথা বলেছি সেগুলো বাদ দিয়ে ছোট্ট করবে, বইয়ের সঙ্গে কনসাল্ট করে এটা একটা তৈরি করে নেবে, যাতে তোমরা এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে পারো। এইভাবে তৈরি করো। আর যদি শর্ট কোশ্চেন আসে তখন বলতে অনেক সময় বলবে কপার কোথায় থাকে, সাইটোক্রোম এটাকে রিডাকটেজ, এটাকে অক্সিডেজ কেন বলা হয়, বা এটাকে কমপ্লেক্স কেন বলা হয়, বা NADH2 গুলো যে এখানে জমা হয় এগুলো কোথায় কোথায় তৈরি হয়েছিল, এরকম নানা রকম টোটাল জিনিসটা জানা হয়। তারপরে আবার বলি যে যদি পারো একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার করলে তো খুবই ভালো। এই অবধি আজকের মতন কমপ্লিট। থ্যাংক ইউ ভেরি মাচ।